নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি বাংলা বলছে। আজ একদিকে যেমন তৃতীয় দফার ভোট হয়ে গেল গোটা দেশের সঙ্গে, গোটা দেশের 93টি আসনে তৃতীয় দফার ভোট হয়েছে। এই রাজ্যে 4টি কেন্দ্রে হয়েছে লোকসভা নির্বাচন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া 4টি কেন্দ্রের ভোট কিন্তু শান্তিপূর্ণভাবেই মিটেছে। কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে শাসক দলের বিরুদ্ধে যেমন অভিযোগ ছিল, পাল্টা বিরোধীদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এরই পাশাপাশি আজকে নজর ছিল গোটা দেশের মানুষের সুপ্রিম কোর্টের দিকে। এ রাজ্যের মানুষের তো বটেই, কারণ আজকে সেখানে ছিল শুনানি, এসএসসি মামলা শুনানি ছিল। সুপ্রিম কোর্টে দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলে এবং শেষে সুপ্রিম কোর্ট যে সাময়িক রায় দিয়েছে তাতে কিন্তু যথেষ্টই স্বস্তি চাকরি প্রার্থীদের জন্য, কারণ আপাতত তাদের চাকরি বাতিল হচ্ছে না। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, প্রায় 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশের উপরে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 16 জুলাই মামলার পরবর্তী শুনানি, সেই দিনই একেবারে কমপ্লিট রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। তবে আজকে সওয়াল জবাবে একাধিক প্রশ্ন উঠেছে। বিভিন্ন যারা এই মামলা করেছিলেন প্রায় সব পক্ষেরই বক্তব্য শুনেছেন আজ দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের এই বেঞ্চ, এবং শেষমেশ তারা সিদ্ধান্ত নিয়েছে এই প্রায় 26,000 ছেলেমেয়ের চাকরি আপাতত বাতিল হচ্ছে না, এবং তাদের যারা অযোগ্য, যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল, বেতন ফেরতের একটা নির্দেশ ছিল, সেটাও আপাতত হচ্ছে না বলে জানানো হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেখানে সিবিআই তদন্ত করতে পারবে কিন্তু কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না, অর্থাৎ কোনো হেফাজতে নেওয়ার যে বিষয়টি সেটা তারা নিতে পারবে না। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করব এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেত্রী সুস্মিতা বিশ্বাস। সুস্মিতাদি, স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে স্নেহায়ন সরকার। স্নেহায়ন, স্বাগত আপনাকে। রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে তীর্থঙ্কর মুখার্জি, আপনাকেও স্বাগত জানাবো তীর্থঙ্কর বাবু। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈষ্ণব চট্টোপাধ্যায়। বৈষ্ণব, স্বাগত আপনাকে। নিঃসন্দেহে প্রত্যেকের কাছেই যাব, আমি একটু একদম প্রাথমিক রিয়াকশন নিয়ে নিতে চাইবো। নিঃসন্দেহে বৈষ্ণবদের কাছদের জন্য তো একটা স্বস্তির বিষয়। বৈষ্ণবদা, একদম প্রাথমিক রিয়াকশন আপনার জানতে চাইবো। দেখুন, আমরা বারবার বলেছিলাম যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা যথাযথ রায় নয়, এবং হাইকোর্টের রায় সম্পর্কে তার আগের 2 দিন আগে একজন বলে ফেললেন, বিজেপির নেতা, দল বিরোধী নেতা না বিরোধী দলের নেতা, যে বোমা ফাটাবো। তারপর এরকম একটা রায় হলো যেখানে কিছু 26,000 প্রায় 25,753 জনের চাকরি খেয়ে নেওয়ার কথা বলা হলো, এবং এটা মানে তাদের কথাই শোনা হলো না। তাদের বলছে যোগ্য প্রার্থীদেরও চাকরি চলে যাবে, সবার চলে যাবে। তো আমরা চাই না যে কারুর চাকরি যাক, যোগ্য প্রার্থীদের চাকরি যাতে থাকে, তার জন্য আমাদের সরকার সবসময় চেয়েছে, এবং আরও বেশি মানুষকে কি করে চাকরি দেওয়া যায় এটাই আমাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু এখানে দাঁড়িয়ে সিপিএমের আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সঙ্গে বিজেপি পার্টি এটা একসাথে মিলিয়ে এই একটা করেছিল যাতে বাংলায় বাঙালি ছেলেরা চাকরি না পায়, তারা অসহায় অবস্থা। কিন্তু ফাইনালি যেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে আমি পুরো অর্ডারটা দেখিনি, যেটুকু জেনেছি, এবং এটা অর্ডারটা আমি দেখলাম যে এতে মুখ্যমন্ত্রীও বলেছেন যে যাতে কারোরই চাকরি যাবে না, যে অর্ডারে রয়েছে। একদমই মুখ্যমন্ত্রীর টুইটটা একটু দেখাতে চাইবো আমি দর্শকদেরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটও আমাদের কাছে রয়েছে। আমি একবার স্ক্রিনে দেখাতে বলবো প্রডিউসারকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি সত্যি খুশি হয়েছি, সুপ্রিম কোর্টের কাছ থেকে ন্যায় পেয়েছি, এবং তিনি বলছেন যে তিনি মানসিকভাবে অনেকটা শান্তি পেয়েছেন। আজকের এই যে রায়, অন্তত আপাতত স্থগিতাদেশ এই রায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন যে তারা শেষ পর্যন্ত লড়াই করে যাবেন, এবং বিজেপির এক্সপ্লোসিভ তারা কথা বলছেন, কারণ শুভেন্দু অধিকারী তার আগের সপ্তাহে বলছিলেন যে বোমা ফাটাবো সোমবার দিন, সেটা ডিফিউজ করা গিয়েছে, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবো। সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন, ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। পাশাপাশি আমরা আপনাদের শোনাবো সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
এই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের যে এখনো পর্যন্ত যার রায়, সেই রায় নিয়ে তার কি বক্তব্য? সাধারণ মানুষের প্রশ্ন, সবার প্রশ্ন আমাদের, যে এতদিন করলেন না কেন? তাহলে এতদিন যদি যোগ্য অযোগ্য করাই যেত আলাদা, যোগ্য অযোগ্য আলাদা করলে তো কোনো সমস্যাই ছিল না, অযোগ্যদের চাকরি চলে যেত, যোগ্যদের চাকরি থাকতো। এখন যোগ্যরা রাস্তার পাশে বসে আছে, অনশন করছে 6 দিন 7 দিন ধরে। তারা কি মনে করছেন অযোগ্যদের আড়াল করার চেষ্টা? একদম অযোগ্যদেরকে বাঁচানোর জন্য, এবং অযোগ্যরা যাদেরকে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা। সুকান্ত মজুমদার বলছেন অযোগ্যদের বাঁচাবার চেষ্টা। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন, প্রাক্তন বিচারপতি, তিনি এই সিবিআই এর নির্দেশ দিয়েছিলেন সিবিআই তদন্তের। তিনি এই মুহূর্তে বিজেপির প্রার্থী তমলুক কেন্দ্রে। তিনি ঠিক কি বলছেন শোনাবো। সুপ্রিম কোর্টে শিক্ষক পদ চুরির মামলা ছিল, সেখানে তারা ভারতবর্ষের প্রধান বিচারপতির কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। তারা আমার নাম করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন, তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুরির জায়গা এটা নয়, এখানে কাদা ছুঁড়বেন না। দুঃখিত হয়েছে, খুব দুঃখিত হয়েছে। আমার নামে তো কথা বলা গেল না। এই চোরগুলোকে ধরা তো আমি শুরু করেছিলাম, চোরগুলোকে ধরা শুরু করেছিলাম 2022 সালে, এই জুন জুলাই মাস নাগাদ। দেখা গেল যে তারা যেভাবে চাকরি বিক্রি করেছে, যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে চাকরি না দিয়ে যারা যোগ্য নয় সেই অযোগ্যদের 8 লাখ 10 লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। আজকে ধরা পড়ে গেছে। আজকে শুনছি সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে প্রায় 6000 এরকম জাল প্রার্থী আছে। ভাবুন, 6000 ইন্টু 6000-কে গুণ করুন 8 লাখ টাকা দিয়ে, 4800 কোটি টাকা। 4800 কোটি টাকা দাঁড়ায় পুরো ব্যাপারটা। বৈষ্ণবদা যে আইনজীবীর কথা বলছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আইনজীবী। বিকাশদার সাথে কথা বলেছিলাম আমরা, কি বলছেন শুনুন। 16 জুলাই শুনানির জন্য আবার ফিক্স করেছে। সেদিন পর্যন্ত ওই কালো চাকরি আপাতত যাবে না, তবে একটা আন্ডারটেকিং দিতে হবে যে 16 তারিখের পর চাকরি চলে গেলে তাদের সব টাকা ফেরত দিতে হবে। আর সিবিআই ইনভেস্টিগেশন যেটা কেমন চলছে তেমন চলবে। আমি তীর্থঙ্করদা আপনার কাছে আসবো। যে বৈষ্ণবদা যে কথা বলছিলেন যে বাম বিজেপি তারা একসঙ্গে মিলে এই যারা চাকরি করছিলেন তাদের চাকরি খাওয়ার একটা চেষ্টা চলছিল, এই অভিযোগ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কি বলবেন, কিভাবে দেখেন এই বিষয়টা? দেখা দেখির কিছু নেই। বৈষ্ণবদা এরকম ধরনের কথা বলতে হবে আইনজীবী হিসেবে না, তৃণমূলের নেতা হিসেবে। ঘটনাটা হলো যে আমি একটু হাসছিলাম ওই জন্য, চাকরি পাওয়ার ক্ষেত্রে যারা যোগ্য তাদের চাকরি থাকাটা তো স্বাভাবিকভাবে তারা চাকরি পাওয়ার যোগ্য, তাহলে অযোগ্যদের ঢোকানো হলো কেন? 52 যাহা 53 বলে যে কথাটা ছিল সেটাকে তো এখন উল্টে দেওয়া হচ্ছে, যাহা 0 তাহা 53। এটা প্রবাদ বাক্য পাল্টে যাচ্ছে। আমার কথা হলো যে আজকে ভারতবর্ষের বুকে অন্যতম একটি বৃহৎ কেলেঙ্কারির হলো এই নিয়োগ কেলেঙ্কারি। এই নিয়োগ কেলেঙ্কারির ক্ষেত্রে এই যে আজকে 19,000 জন যোগ্য বলা হচ্ছে, হাইকোর্টে গিয়ে বলা হলো না কেন? এবং বলা হলো না শুধু না, ওএমআর সিট কোথায়? ওএমআর সিট পাওয়া গেল না, ডিস্ট্রয় করে ফেলা হয়েছে। এই ধরনের বক্তব্যগুলো বারবার ধরে বলা হয়েছে। তাহলে এতদিন অপেক্ষা করার ব্যাপার ছিল। এসএসসি পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, তারা হাইকোর্টে জানিয়েছিলেন। হাইকোর্টে অনেকবারই বলা হয়েছে যে তারা বলেছে আমাদের কাছে এই ধরনের কোনো কিছু নেই, তথ্য পাওয়া যাচ্ছে না। যাকে যে সংস্থাটিকে নিয়োগ করা হলো সে পর্ষদের অফিসে বসে সেখানে তারা সেইটাকে ছানবিন করবে, তারা আবার আরেকটা সংস্থাকে দিল। আর পর্যবেক্ষণগুলো দেখুন কি পর্যবেক্ষণ দিয়েছে। প্রতিটি স্তরে স্তরে দুর্নীতি হয়েছে, প্রতিটি স্তরে স্তরে দুর্নীতি হয়েছে। যোগ্য অযোগ্যর প্রশ্ন আসবে কেন? যারা আমি যদি ক্লাসে কম নম্বর পাই, আমি স্বাভাবিকভাবে ফেল করব, বা কোনো রকমের 3rd ডিভিশনে পাস করব, বা আমার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবে কোনো একটা সাবজেক্ট বা একটা সাবজেক্টে হলে পড়ে। এটাই তো পদ্ধতি। তাহলে পরে একটা সাধারণ লেখাপড়ার ক্ষেত্রে, আর নিয়োগের ক্ষেত্রে আমরা তো চাকরির পরীক্ষা অজস্র দিয়েছি,
সবসময় আমরা চাকরি পেয়েছি? আমি তো 98 সালে চাকরি পরীক্ষা দিয়েছি, 2004-এ চাকরি পেয়েছি। 6 বছর আমাদের অপেক্ষা করতে বুঝতে পেরেছি হবে। আপনার তাহলে কথা। অযোগ্যর কেন অযোগ্যরা চাকরি পেল? টাকা পয়সা কোথায় গেল? 4800 কোটি কি 5000 কোটির গল্প না? হাজার হাজার মানুষের সর্বনাশ করেছে। গোটা প্যানেলটা কেন বাদ হবে এই প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে। আমি সেটা তো আলাদা কথা, সেটা বাদ হবে কেন? ওদের জন্য হয়েছে, এসএসসির জন্য হয়েছে, রাজ্য সরকার হচ্ছে তার জন্য। তাই কথা বুঝতে পেরেছি আপনার বক্তব্য। সুস্মিতা দি, এই যে সুপ্রিম নির্দেশ, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, প্রথমে তো বলবো যে এই সরকারের যিনি মাথা, তিনি যা বলেছেন, যেটা শুনলাম, এবং অভিষেক ব্যানার্জি যা বলেছেন, মানুষকে একটা ভুল বোঝানোর একটা প্রলেপ দেওয়ার চেষ্টা চলছে এই ভোটের সময়। তার কারণ আজকে আমরা দেখেছি কমিশনের পক্ষ থেকে যারা যে উকিলরা গিয়ে দাঁড়িয়েছে, মানে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার, দুটো পক্ষের উকিল কিন্তু দাঁড়িয়েছে। সেখানে দেখা গেছে যে এ অপরের গায়ে, ও অপরের গায়ের উপরে দায় ঝাড়তে চাইছে। কীরকম? রাজ্য সরকারের তরফ থেকে যেই উকিল গেছে, সে কিন্তু বলছে আমি বেআই অযোগ্য যোগ্যর বাছাই এখানে করতে আসিনি, আমি 365, 7 এবং 8-এর ধারাকে বিলুপ্ত করতে চাই, বিলুপ্ত যাতে হয় তার জন্য প্রচেষ্টা চালাচ্ছি আমরা। তার কারণ ওই ক্যাবিনেটের মন্ত্রীরা, যেই ক্যাবিনেটের মন্ত্রীরা অর্ডার দিয়েছিল যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করো, আদালত পরিষ্কার প্রশ্ন করেছে সুপার নিউমেরিক পোস্ট কেন ক্রিয়েট করা হবে। মুখ্যমন্ত্রী কতদিনও জানতে চেয়েছিল, হ্যাঁ, সুপার নিউমেরিক পোস্ট কেন ক্রিয়েট করা হবে। আদালত প্রশ্ন করেছে ওএমআর সংরক্ষণ করার দায়িত্ব কার ছিল। এই প্রশ্নগুলো তো উঠেইছে। ওএমআর ট্যাম্পারিং হয়েছে, প্রাথমিক রিঅ্যাকশনটা আমরা পেলাম না আপনার কাছ থেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ। আমি একটা ব্রেকে যাব, ব্রেকের পরে স্নেহায়নের কাছে যাব, একটা বিরতির পর ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি স্নেহায়ন আপনার কাছে যাব। এই যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, এটা কি কোথাও গিয়ে রাজনৈতিকভাবেও আপনাদের কাছে একটা ধাক্কা? কিসের ধাক্কা? ধাক্কা তো কি হয়েছে ওই চাকরি প্রার্থীগুলো। আপনি ভাবতে পারেন পড়াশোনা করে চাকরি পেয়েছে, এখন মুচলেখা দিয়ে চাকরিতে ফিরতে হবে যে আমি অযোগ্য না। অযোগ্য হলে পুরো টাকা ফেরত দিতে হবে উইথ 12% সুদ। যারা চাকরি পায়নি না, যেদিন অযোগ্য প্রমাণ হবে, তৃণমূলের নেতাদের বাড়ি থেকে 10-15 লাখ টাকা বার করবে। তৃণমূল আনন্দ দিয়েছে, সেদিন বুঝবে। আমি এটা অন্য পয়েন্টে আসি। সুপ্রিম কোর্টে সিজিআই জিজ্ঞাসা করছে যে 2016 সালে আমি স্নেহান যে কারণে বলছিলাম এটা রাজনৈতিকভাবে ধাক্কা, কারণ আমরা দেখছিলাম নির্বাচনী জনসভাতে আপনাদের এই রাজ্যের নেতারা তো বলছিলেন, এমনকি নরেন্দ্র মোদী, অমিত শাহ তারাও এসে এই বিষয়টাকে তুলে ধরছিলেন। রাজনৈতিক নিঃসন্দেহে এটাকে ইস্যু করার বিষয় ছিল, সেটা সেই জায়গাতেই কোথাও গিয়ে ধাক্কা। না, আমাদের রাজনৈতিক ইস্যু একদম না, আমাদের 1 পয়েন্ট স্ট্যান্ড ছিল। নির্বাচনী সভায় বলছেন রাজনৈতিক বলতে দাও, আমি বলতে তো দিচ্ছি না, আমার অ্যানসারটা নাও। আমাদের 1 পয়েন্ট স্ট্যান্ড ছিল ফ্রম নরেন্দ্র মোদী টু সুকান্ত মজুমদার টু শুভেন্দু অধিকারী। একটা কথা ছিল, দুর্নীতি করেছে ক্যাবিনেট, এটা প্রমাণ হাইকোর্টের অবজারভেশনেও এসছে। যোগ্য চাকরিপ্রার্থী যারা পড়াশোনা করে পেয়েছে, তারা কোনোভাবে যেন প্রতারিত না হয়, তাদের চাকরি ফেরাতে হবে যেন তেন প্রকারে। তার জন্য অ্যাসিস্ট্যান্ট ভারতীয় জনতা পার্টি দেবে, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছে। এবং তুমি নোট করে দেখো, এসএসসি চেয়ারম্যান তার 3 ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে বলেছে হ্যাঁ আমরা তালিকা জমা দেবো। এবং আজকে এই এসএসসি কে কিন্তু এতদিন পরে বলছে যে আমরা আপনাদেরকে তালিকা জমা দেবো, এখনো দেয়নি, বলছে আমরা দেবো তালিকা জমা, যে কোনটা অবশ্যই তো সংখ্যাটা বাড়ছে। সুপ্রিম কোর্ট বলছে যে আপনি যে তালিকাটা জমা দেবেন, কে যোগ্য কে অযোগ্য, অন হুইচ গ্রাউন্ড, আপনি কিভাবে এটা সেগ্রিগেশনটা করবেন, সেটা কিন্তু বলতে পারছেন এসএসসি। আমার কাছে যখন ওএমআর শিটই নেই, তার সেটা তো সিবিআই তদন্তও বেরিয়ে এলো না। সিবিআই তদন্তও তো দুর্নীতি হয়েছে বলা হচ্ছে, সিবিআই এর কাজ ছিল দুর্নীতি করা। দুর্নীতিগ্রস্ত কারা সেটাই তো বার করা গেল না, সেটা তো বার করা গেছে কি? সিবিআই এর কাজ ছিল দুর্নীতি করা, দুর্নীতিকে ধরা। দুর্নীতিগ্রস্ত কারা সেটাই তো ধরতে পারলো না, কারা দুর্নীতি করে পেয়েছে চাকরি। সিবিআই তদন্ত ধরতে পারলো না, সিবিআই তদন্ত সেটাও বেরিয়ে আসে। তাহলে তো এত জটিলতা থাকতো না, থাকতো কি এত জটিলতা? না, বিষয়টা হচ্ছে তুমি কিন্তু মানে ন্যারেটিভটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছো ঋষিকেশ। কোথা দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি? আমি 1 সেকেন্ড একটা জিনিস বলছি, আমি ঘুরিয়ে দিলামটা কোথায়? 1 সেকেন্ড, কোর্ট কিন্তু না না 1 সেকেন্ড, আমি ঘুরিয়ে দেওয়া কে? সুপ্রিম কোর্ট যেটা বলছে, যেখানে লোকের চাকরি যাতে না যায় সেটা ভাবুন। আরে লোকের চাকরি যারা লাখ লাখ টাকা ঘুষ দিয়ে তাদের চাকরি থাকা উচিত।
তাহলে আপনারা চোরেদের পাশে আছেন। তাহলে আপনারা স্বীকার করে নিন চোরের পাশে আস্তে 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 একজন কথা বলুন, একজন পয়সাটা বলতে পারছেন না, কিন্তু বলে একটা প্রতিনিধি বলেছে যে অযোগ্যতা যদি চাকরি না যায় সেটা আমরা দেখব। আপনাদের যোগ্য আছে সুস্মিতা দি প্লিজ, আপনারা চাকরি খাবেন না, বাঙালিরা চাকরি খাবেন না। সুস্মিতা দি আস্তে আস্তে বৈশানদাকে আমি প্রশ্ন করছি, বৈশানদা বলুন আপনি কি তার মানে এই ঘুষ দিয়ে চাকরি পাওয়ার পক্ষে? আরে চাকরি হাতে না যায়, আমরা যোগ্য চাকরি প্রার্থীদের যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছেন না অযোগ্য চাকরি আমরা কোনো সহজ চাকরি খেতে চাই না, একদম না, একদম আপনার প্রশ্ন উত্তরটা দিতে দিন। বৈষ্ণবদত্ত তো বলছেন যে তারা যোগ্যদের পাশে রয়েছেন, অযোগ্যদের পাশে নেই, সেটা তো বৈষ্ণবদত্ত দলের সুপ্রিমো বলছেন। কিভাবে রয়েছে? আরে আপনারা জোর করে চাকরি খাওয়াতে যাবেন না। কাকে চাকরি অযোগ্যরা চাকরি পাবে কেন? চাকরি পাবে কেন? চাকরি পাবে কেন? শূন্যতে চাকরি পাবে কেন শূন্যতে চাকরি পাবে? চাকরি নেবে চাইছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাবে কেন? স্টে করে দিল তো, কি স্টে করেছে? সিপিএম তারপরে বলতে গেলে আপনাদের পুরো এতজন কথা বললে কারো কথা শোনা যাবে না, প্লিজ প্লিজ হিয়ারিং যেতে পারবে, কিন্তু আপাতত আমি সেটাই তো জানতে চাইছি যে আপাতত সুপ্রিম কোর্টের যা নির্দেশ, বলে দিয়েছে সুপ্রিম কোর্টে আপাতত যা নির্দেশ সেটাতে তো স্টে অর্ডার রয়েছে, অন্তর্বর্তী স্থগিতাদেশ রয়েছে 16 জুলাই পর্যন্ত। বাবা মায়ের জমি জমা বাড়ি ঘর বিক্রি করে তারা কষ্ট করে টাকা দিয়েছে, এখন সত্যিই তো তারা 8 বছরের টাকা 12% আপনারা চাকরি খেতে চাইছেন না বলুন তো। এই যে আপনি যে কথাটা বলছেন সুস্মিতা দি, তাহলে তো আপনিও অযোগ্যদের, হ্যাঁ এইখানটাতে ব্যাপার, কিন্তু আপনিও অযোগ্যদের, দাঁড়ান আমাকে বলতে দিন, আপনিও তাহলে অযোগ্যদের প্রতি একটু নমনীয় হয়ে পড়ছেন যে তারা হয়তো গাড়ি বাড়ি বেচে জমি বেচে চাকরি পেয়েছে, কিন্তু যারা যোগ্য, যারা এত পরিশ্রম করে চাকরি পেল তাদের চাকরি কেন যাবে? আমার প্রশ্ন তো তাদের জন্য, আমার প্রশ্ন তাদের জন্য যে তাদের কেন চাকরি যাবে, তাদের কেন চাকরি যাবে? যারা টাকা দিয়ে চাকরি পেতে চায়, যারা টাকা দিয়ে চাকরি পেতে চায় তারা অন্যায় করেনি, তারা অন্যায় করেনি, তাদের খুঁজে বার করার জন্য তদন্ত হয়েছে, তাদের খুঁজে বার করার জন্য তদন্ত হয়েছে, সিবিআই তদন্ত নিয়মিত বলছে 1 বছর বেশি রাখা যাবে না। তথ্য সংরক্ষণ করে কাজ কর। চাকরি খাবেন না, চাকরি খাওয়ার চাকরি সরকারের কাউন্সিল কোর্টে গিয়ে প্রথম তাদের দাবি হচ্ছে ইলেকশনের মরশুমে যেন ক্যাবিনেটকে যেন হেফাজতে নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ না করা হয়। আইনি সুবিচার পাওয়ার অধিকার সবার রয়েছে, কোর্ট তো মনে করতে পারতো যে না এটা হবে না, তাহলে কোর্ট সেই নির্দেশ দিত। বেশ, একটা ছোট্ট বিরতিতে যাবো, ব্যাস আসবো একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পর আবারও ফিরে আসবে এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমি বৈষ্ণবদা আপনার কাছেই আসবো যে বিরোধীদের অভিযোগ, এবং আমরা সুকান্ত মজুমদার তারও বক্তব্য শোনালাম, তিনি বলছেন যে অযোগ্যদের বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করছেন, যোগ্যদের নয়। সুকান্ত তো সারা জীবনই আজে বাজে কথা বলে, আজকে সুপ্রিম কোর্ট তো তার অর্ডারে স্টে করে দিয়ে সমস্তটা বলেছে। আপনি দেখুন না বিচারে কি বেরিয়ে আসে, দেশের সর্বোচ্চ আদালত তো বিবেচনা করছে। আমি শুধু এইটুকুই বলবো যে যেভাবে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা, রাজ্যকে বদনাম করার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক, বিশেষ করে বিজেপি এবং সিপিএম, এদের কিন্তু আপনি দেখবেন কি হয়। আমার কথা হলো যে 25,753 জনের চাকরি এক কথাতে না করে দিল। সবার কথা তো মানুষকে শুনতে হবে। সুপ্রিম কোর্ট তো হিয়ারিংয়ের সবার সুযোগ দিয়েছেন, সবাইকে তো তাদের বক্তব্য বলতে দিতে হবে। আমরা বারবার বলেছি যে একটা ফয়সালা বেরোচ্ছে, একটা রায় বেরোচ্ছে, তার আগে একটা পলিটিক্যাল পার্টির লোক বলছে যে আমি এমন একটা বোমা ফাটাবো না যে সমস্তটা বেসামাল হয়ে যাবে, তারপরে সেটার সঙ্গে লিঙ্ক করে হাইকোর্টের রায় বেরোচ্ছে। এতদিন ওকালতি জীবনে আমি জীবনে দেখিনি যে সংখ্যাটা আজকে বলছে এসএসসি যে 5,000 কি আজকে 8,000-এর মতন বলছে, এইটাই বা দুর্নীতি হবে কেন? এত সংখ্যক দুর্নীতিগ্রস্ত এরা চাকরি পেলো কি করে? দেখুন, আমি সবসময় আমাদের যেটা স্ট্যান্ড, আমরা যোগ্য প্রার্থীদের চাকরি যাতে থাকে সেটা সার্জনে সবসময় আমরা চেয়েছি, এবং আমরা এটাও চাই যে বাংলায় বাঙালিদের চাকরিকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র মামলা মোকদ্দমা করে করা হচ্ছে।
যারা চাকরি পেল, যাদের সংসার আছে, যাদের পরিবার আছে, এই চাকরির উপর ভিত্তি করে যারা তাদের সংসার পরিবার পরিবহন রয়েছে তাদেরকে পথে বসিয়ে দেওয়ার, আবার বলছি পুরো স্যালারিটাকে ফেরত দিতে হবে, তাহলে এটা তো ভাবুন এটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সমস্ত চাকরি রাজ্যকে বদনাম করার চেষ্টা করছেন স্নেহা। না না, বৈশানন্দা সুপ্রিম কোর্টের কথা বলছিল না, সুপ্রিম কোর্টের অর্ডারে আজকে একটা অবজারভেশনে আজকে একটা কথা বলেছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সিস্টেমেটিক ফ্রড, মানে ভাবুন গোটা সিস্টেমটা মিলেই এই ফ্রডটা করেছে। উনি প্রশ্ন করছেন যে 2016 সালে তোমাদের পরীক্ষা নিয়েছো আর সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করছো 2022 সালে, কেন? তার উত্তরে রাজ্য বলছে যে না 2019-এ আমাদের কাছে খবর এলো বা আমাদের কাছে কমপ্লেন এলো যে কিছু র্যাঙ্ক জাম্পিং হয়েছে, তো সেই জন্য যারা ওয়েটিং লিস্টে আছে, যারা যোগ্য, তাদেরকে চান্স দেওয়ার জন্য আমরা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছি। এসসি মানে চিফ জাস্টিস একটা ভালো কথা বলেছে, আপনি যখন দেখতে পাচ্ছেন দুর্নীতি হয়েছে, আপনি সেটা তদন্ত না করে আপনি অযোগ্যদের আবার চাকরি দেওয়ার জন্য পোস্ট ক্রিয়েট করছেন। আমি আবারও বলছি, উনি বাঙালিদের কথা বলছেন না, বাঙালিদের চাকরি এইভাবে আলু পটলের দরে বিক্রি করা যাবে না। এর বিরুদ্ধে আপনারা চাকরি খাওয়ার চেষ্টা করছেন, চাকরি খেতে দেবো না, দুর্নীতি করে চাকরি খেতে দেবো না, দুর্নীতি আপনারা করেন। আমি বলি ব্যাপক কেলেঙ্কারি আপনারা করেছেন, আমি বলি আপনারা দেশ জুড়ে দুর্নীতি করেছে, আপনার চাকরি নিয়ে দুর্নীতি আপনারা করেছেন। নিজে বলেছে এখনো মন্ত্রিসভায় সেই মন্ত্রী আছে। না না না, আগে বলতে হবে না, আপনি যেটা বললে হবে না, আপনি দেখান তো এটা কোথায় বলেছে, আপনি এটা দেখেন তো, আপনি এই ধরনের কথা বলছেন একদম, আপনি কোথা থেকে বলছেন, এটা কোন জায়গা থেকে পেয়েছেন? কুণাল ঘোষ বলেছে। না না, আপনি মিথ্যে বানিয়ে বললে হবে না। সুস্মিতা দি কি বলবেন এই বিষয়টা? বিষয়টা দেখুন, প্রথমত এই যে বৈষম্যতা চিৎকার করছে, ওরা একটা ন্যারেটিভ সেট করতে চাইছে, মানে সব বিরোধীরা চাকরি খেতে চায়, এই ন্যারেটিভটা সেট করার জন্য বৈষম্যতা চিল্লিয়ে যাচ্ছে, চিল্লাক, কোনো ক্ষতি নেই। বিষয়টা হচ্ছে আজকে যোগ্যদের চাকরি যেতই না যদি এসএসসি কোর্টের কথা মতো আগেই অযোগ্য এবং যোগ্যের তালিকাটা দিয়ে দিত, কিন্তু তারা দিতে পারেনি। তার কারণ কি, তারা এসএসসি বলেছে আমরা দিয়েছিলাম, এসএসসি বলেছে, বলছি আমি বলতে দিন ওই বিষয়টা। তার কারণ এরা একবার প্রথমে আজকে বললো 6000 সামথিং, তারপরে আসলো 7000 সামথিং, তারপরে আসলো 8234 জন, 324 জন, ক্রমশ বাড়ছে সংখ্যাটা। বাকি যে সংখ্যাটা যোগ্য প্রার্থী, যে 19,000 যোগ্য প্রার্থীর কথা বলা হচ্ছিল, এইটাও কিন্তু কমিশন বলতে পারবে না দায়িত্ব নিয়ে যে 19,000 যোগ্য প্রার্থী, কারণ ওএমআর শীট তো নেই, ওএমআর শীট সমস্ত টেম্পারিং হয়ে গেছে। আজকে যেই গাজিয়াবাদে যেই কোম্পানিটাকে এরা নিয়মই নেই এত বছর রাখার, 1 বছর রাখার নিয়ম, মিরর কপি রাখবে, মিরর ইমেজ থাকবে, তো মিরর ইমেজ থাকবে, মিরর ইমেজটাও নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 6 বছর বাদেতে এমনি প্যানেল ক্যান্সেল হয়ে যায়, তাহলে তো এদের কারোরই চাকরি থাকে না যদি টোটালটাই। এটাই তো আপনি চাইছেন যে চাকরিটা চলে যাক, এটা কি চাইছেন? এইটা না না না, এটা আপনি বারবার বলছেন কেন? আরে আপনি চাইছেন, আপনি তো আপনারা ইচ্ছেটা বোঝা গেছে। এই যে নাইসাকে বরাত দিয়েছিল, এইটাও কিন্তু বেআইনি ভাবে বরাত দিয়েছিল, টেন্ডার ডাকেনি, এবং এই নাইসা আবার সাবে আরেকটা কোম্পানিকে বরাত দেয়। আমার বক্তব্য বুঝতে পেরেছি সুস্মিতা দি, আপনার কথা বুঝতে পেরেছি, আমি তীর্থঙ্করদের কাছে আসবি। আমার বক্তব্য যে এখানে একটা দুর্নীতি হয়েছে এটা বোঝা গিয়েছিল, সেই কারণেই সিবিআই তদন্ত হলো। তাহলে আমার প্রশ্ন যে সিবিআই তাহলে এতগুলো বছর ধরে কি তদন্ত করলো? যে আমি বলছি 10 জন কি 10,000 কি 5,000, একজন এটাকে আইডেন্টিফাই করতে পারলো না যে এরা দুর্নীতিগ্রস্ত, সেটা কেন করতে পারলো না? আপনার সাথে তো আমরা এই ব্যাপারেও একমত। সিবিআই হোক আর যাই হোক, সিবিআই এর তদন্তের ক্ষেত্রে শ্লথগতি, ইচ্ছাকৃত শ্লথগতি, সঠিকভাবে তদন্ত শেষ না করা, অজস্র দুর্নীতি ঘটনা ঘটেছে। সিবিআই যে ঘটনাগুলোকে শুধুমাত্র কি প্রচারের জন্য, এই যে বলা হচ্ছে বারবার এই দুর্নীতি হয়েছে, ওইটা দুর্নীতি হয়েছে, কোন দুর্নীতির তদন্ত আজ পর্যন্ত শেষ করেছে? সারদা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোন দুর্নীতির তদন্ত শেষ হয়েছে? তার কনক্লুশন কোথায়? আমাদের কথা হচ্ছে যে এই যে বারবার বলা হচ্ছে যে এটা বলতে হবে, কারণ ডুবন্ত তরীকে ভাসিয়ে রাখার জন্য যা কিছু পাওয়া যায় তাকে আঁকড়ে ধরতে হয়। কেউ চাকরি খাওয়ার পক্ষে নয়, কেউ কারুর কোনো জায়গাতে মানুষের টাকা, করের টাকা, আমাদের করের টাকা দিয়ে সব কিছু চলে, তাহলে সেইখানে সেই করের টাকা যথার্থভাবে ব্যয় হোক, এটাও তো আমরা চাই। তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কখনোই বলিনি যে এই যে চাকরি যারা যোগ্য তাদের চাকরিটা চলে যাক। যোগ্য অযোগ্য প্রশ্নটাই তো আসা উচিত না, আমরা তো বারবার এটা বলার চেষ্টা করছি।
না কেন এই ধরনের আসা কথা বলা উচিত হচ্ছে? না সেটা নিয়ে আমরা CBI এর তদন্তের ক্ষেত্রে ডিসকাস হচ্ছে। আমার বক্তব্য যে এটার জন্যই তো সিবিআই কে তদন্ত করতে CBI দেওয়া। এর তদন্তের ক্ষেত্রেও আমাদের প্রশ্ন আছে যে কেন এটা কি ইচ্ছাকৃত? স্নেহায়নের কাছে কোনো উত্তর আছে? আমি একটা স্নেহায়নের কথা কাছে শুনবো। আসবো দিদি, আপনার কাছে আসবো, সময় আপনাকে দিয়েছি। স্নেহায়নের কাছে কোনো উত্তর আছে যে এই যে দীর্ঘ প্রত্যেকটা ক্ষেত্রেই এই দুর্নীতি হয়েছে, আপনারা বলেন বা সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে দুর্নীতিগ্রস্ত, তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তের কোনো আউটকাম কি বেরিয়ে আসছে? প্রমাণ হওয়ার আগেই যদি দল বদল করে নেয় মামলা বন্ধ হয়ে যাচ্ছে। দাদা স্নেহায়ন, মামলা বন্ধ হয়ে যাচ্ছে। আজ যদি কোনো একজন নেতাকে এখানে ধরা হয় যে তিনি শাসক দলে রয়েছেন XYZ, তিনি যদি কালকেই বিজেপিতে যোগ দেন, তার বিরুদ্ধে মামলা বন্ধ। শুভেন্দু আরে অধিকারী তো আমি বিরুদ্ধে একটা কথা বলছি, না না আমাকে প্রথম কথাকে দাদার কথার অ্যান্সারটা দিই যে এই যে পুরো আজকে ভার্ডিক্টটা এসছে, প্রথমে হাইকোর্টের ভার্ডিক্টটা আসি। সিবিআই এর তদন্তে বেরিয়ে এসছে 18 রকমের দুর্নীতি। সিবিআই কিন্তু তদন্ত করে বার করেছে 17 রকমের দুর্নীতি সিবিআই তদন্তে, এবং তার বেসিসেই কিন্তু হাইকোর্টের ভার্ডিক্টটা এসছে। সিপিএম এর সমস্যাটা হচ্ছে যখন ধরে নিন মানে এই সিবিআই তদন্ত করছে, রিপোর্ট দিচ্ছে, তখন তারা বলবে যে না এটা সিবিআই এর ক্রেডিট না, এটা হচ্ছে ওনাদের আইনজীবীদের ক্রেডিট যারা ওই কোর্টের লড়াইটা লড়ছে। না না, এই ধরনের কথা ঠিক না, এই ধরনের কথা ঠিক না। না না, যখন ধরে নিন, না না আমি একটা কথা বলছি, যখন ধরে নিন এইভাবে কথা বলা যাবে না, তো বসিয়ে দেওয়া যাবে না, একটা রাজনৈতিক দলের মুখে বলা যাবে না। এটা কিন্তু কখনো শুনিনি যে তাদের আইনজীবীর ক্রেডিট, এটা এই ধরনের কথা আমরা আমি কিন্তু শুনিনি। আমি ইনফ্যাক্ট এই মামলাতে আমি নিজে জিজ্ঞাসার সাথে কথা বলছি। উনাদের মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট, কোন মুখপাত্র? আমি নাম দেব, পোস্ট দিয়েছে, এখন প্রার্থী, প্রার্থী, সে এখন প্রার্থী। আচ্ছা, সে কথা বলেছে আমাদের পার্টির আমাদের মুখপাত্র কে জানেন? আমাদের পার্টির মুখপাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে এই যে আমরা বাইকটা সরালাম, বাইকটা চালালাম, তিনি কি বলছেন? আমি যদি ভুল, আমি বলে দিচ্ছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ভারতীয় জনতা পার্টি জয়েন করলো, তিনি বলেছেন যে এই যে ইয়েটা মানে শিক্ষা দুর্নীতিটা, তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো ক্রেডিট নেই। এই তো আজকেই শোনালাম তো ক্রেডিট, তিনি ক্রেডিট চাইছেন কি চাইছেন না? নির্বাচনী জনসভায় তিনি বলছেন আমি তদন্ত, আমি ধরেছিলাম চোরদের। না না, আপনি যেটা বলছেন সেটা আমাকে তো সেটা ঠিক বলছেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিচ্ছেন না, আইনজীবীদের পেশ করা দলিলের উপর নাকি এই তদন্তটা চলেছে। এখানে সিবিআই বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো ক্রেডিট নেই। ক্রেডিটটা বড় কথা না, আমার ক্রেডিটটা বড় কথা দিতে পারো। আমার কথা হচ্ছে এই ধরনের গুলিয়ে দেওয়া বিষয় কোনটা হচ্ছে, এসএসসি যে লিস্টটা দিচ্ছে না সেইটাকে কিন্তু ঢাকা দিতে চাইছে এরা। এরা ঢাকা দিতে চাইছে। আপনি বলছেন আমরা তো ওই দলটাকে নিয়ে নিয়েছি। এটার উত্তর পেলাম না। এই যে আমরা যেটা বললাম, দিদি এক মিনিট সুস্মিতা দি, এটার কোনো উত্তর নেই স্নেহায়নের কাছে যে দল বদল করলেই তার বিরুদ্ধে দুর্নীতি মুছে যায়। দুই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে ক্রেডিট নিচ্ছে না, আমরাই তো বাইক চালালাম, তিনি বলছেন আমি এই চোরেদের ধরেছিলাম, তাহলে ক্রেডিট নিচ্ছেন না? তিনি নির্বাচনী সভায় বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রেডিট নিচ্ছেন না। তিনি সুপ্রিম, তিনি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন সিদ্ধান্ত নিয়েছেন সেটা যে তদন্ত বন্ধ হয়ে গেছে, কারোর বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়নি। না, তদন্ত তো চলে গেছে, বিরোধী একটা তদন্ত ক্লোজার হয়নি। যে এটাই তো বলছি, আমরা আমাদের দলে সেখানে তদন্তটা কেন হচ্ছে না? তদন্ত করে থাকে, তদন্ত কেন শেষ হবে না? কেন দোষীদের সাপোর্ট করবে? দোষী যদি হয়ে থাকে তাকে গ্রেফতার শাস্তি কেন হবে? বেশ, একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। কে তৃতীয় দফার নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণভাবেই ভোট মিটেছে। গোটা দেশে 93টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। এই রাজ্যে 4টি কেন্দ্রে ভোট হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর পাওয়া গেছে, তবে নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বেশি অভিযোগ জানিয়েছে সিপিআইএম। আমি তীর্থঙ্করদা আপনার কাছেই আসবো, কেমন হলো আজকের ভোট? আমাদের অভিযোগ জানানো হয়েছে ভোট শান্তিতে করার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূল এমনকি ভুয়ো পোলিং এজেন্ট মোহাম্মদ সেলিমের সই করা ইয়ে দিয়ে সে পোলিং এজেন্ট করেছে, আর আমাদের যে পোলিং এজেন্ট তাকে মেরে কলা বাগানের মধ্যে ফেলে রেখেছিল। যাই হোক, তারপরে সে তাকে ধরানো গেছে। মোহাম্মদ সেলিম আমাদের রাজ্য সম্পাদক, তিনি করেছেন। আমরা 181টার বেশি অভিযোগ আমরা ওয়ার হাউস রুম থেকে পাঠিয়েছিলাম। অনেকগুলোর ক্ষেত্রে নিষ্পত্তি হয়েছে, বাকিগুলো আমাদের নিষ্পত্তি করতে হয়েছে। আমরা খুব খুশি যে বিরাট বড় কোনো ঘটনা যাতে না ঘটে, সাধারণভাবে মুর্শিদাবাদ বলে না, সাধারণভাবে যেটা ঘটে এই তৃতীয় দফা পর্যন্ত অন্তত কিছুটা শান্তিপূর্ণভাবে ভোট হলো বলে আমরা মনে করি। আমরা আত্মবিশ্বাসী যে এই নির্বাচনী ফলাফল আজকের নির্বাচনের ক্ষেত্রে মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তার রায়দান করতে পেরেছেন। দুষ্কৃতীদের এবং বুথ দখলের যে প্রয়াস সেটা রোখা গেছে, কিন্তু আমাদের প্রশ্ন থেকে গেছে নির্বাচন কমিশনারের কাছে
যে এই যে যারা কেন্দ্রীয় বাহিনী তারা এরিয়া ডমিনেশনের কাজ একদমই করছেন না। এমনকি বহু জায়গায় রাজ্য সশস্ত্র পুলিশকে দিয়ে কাজে লাগানো হয়েছে, কিন্তু এরিয়া ডমিনেশন বেশ কিছু জায়গায় তারা করেনি। বুথের ভেতরে ও ভূমিকা সর্বক্ষেত্রে সঠিক ছিল না। নির্বাচন কমিশনারের যে বিশেষ পুলিশ পর্যবেক্ষক তাদের ভূমিকাও আরও বেশি তড়িৎ গতিতে হওয়া উচিত ছিল। তবুও আমরা জনগণকে অভিনন্দন জানাচ্ছি মানুষ সাহসের সাথে নিজের ভোট নিজে দেওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে। সুস্মিতা দি, যে কি বক্তব্য ভোট নিয়ে, কেমন হলো ভোট আজকে? কালকে থেকে তো মুর্শিদাবাদে হরিহরপাড়া হাবিবপুরে বিশাল বোমবাজি হচ্ছিল এবং সেখানে আমাদের মেকাইল হোসেনের বাড়িতে বোমবাজি হয়েছে। হ্যাঁ, মেকাইল হোসেন ওনার নাম, আমাদের অঞ্চল সভাপতি ওখানকার। এবং কালকে আমরা দেখেছি একটি বাচ্চার প্রাণহানি হয়েছে বোমের আঘাতে। এটা সত্যি খুব দুঃখজনক। হ্যাঁ, পান্ডুয়াতে খুবই দুঃখজনক। এভাবে মোটের উপরে তৃতীয় দফা এখনো পর্যন্ত সেরকম বড় কোনো ঘটনা ঘটেনি এবং আশা রাখি সপ্তম দফা পর্যন্ত যেন এরকম বড় কোনো সেরকম ঘটনা না ঘটে। শান্তিপূর্ণ, ঠিক বলে মোটের উপর শান্তিপূর্ণ। আজকে যে 4টে আসনে হয়েছে, 4টে আসনই আমরা জোটের পক্ষ থেকে আশা রাখছি আমরা পাবো এই 4টে আসনই। আর একটা কথা শুধু জুড়বো, যেটা উনি বললেন, আমিও তীর্থঙ্করদার সাথে একদম একমত। এরিয়া ডমিনেশন কিন্তু করছে না কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ পরিচালনা করে। রাজ্য পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কেন্দ্রীয় বাহিনীকে স্কুল ঘরে বসিয়ে রেখে মদ মাংস দিয়ে বসিয়ে দেয়, তারাও বসে থাকে আনন্দে। সুতরাং সেই জিনিসটা যাতে আগামীকাল যত দক্ষিণবঙ্গের দিকে নামবে তত ঝামেলাটা বাড়বে। কাছে যেতাম, কিন্তু বৈষ্ণবদার কাছে যেতে হচ্ছে, যে অভিযোগ করছে যে রাজ্য পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ। আপনি এই কথাগুলো ওনাদের লিখে রাখুন, রেখে দিন আপনার আর্কাইভে। 4 তারিখে রেজাল্ট বেরোবে। এই পরাজিতর আর্তনাদ, আজকে তো বললেন যে আমরা জিতবো, তারপরে হেরে যাওয়ার পর যেন না বলেন যে আমরা হেরে গেছি। আমাদের বিধানসভা আমরা বলিনি, কথা যেন পাল্টে না। পঞ্চায়েতে বলবো, পঞ্চায়েত আমার সামনে লুট হয়েছে। আমি আজ জীবনে কোনো পঞ্চায়েতের সাথে নেই, আপনারা ভালোভাবে জানেন আপনাদের কি অবস্থা। আমরা জানি সাইনবোর্ড টাইপের হয়ে গেছে কংগ্রেস, সেটাও লোকে জানে। সিপিএম এর অবস্থা 4% ভোটে নেমে গেছে, 0 আসনে নেমে গেছে। তো আমি আপনাদের বলছি, মানুষ তার 365 দিনের অভিজ্ঞতা থেকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সঙ্গেই থাকবে, এটা আমার স্থির বিশ্বাস। স্নেহায়নের কি বক্তব্য? না, লাস্ট 2 ফেজে যেরকম নির্বাচন হয়েছে, 3-3 ফেজের নির্বাচনও খুব ভালো নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ঠিকই। মালদা উত্তর আমাদের ছিল, কেন্দ্রীয় বাহিনী তো আমি বলছি ওই একটা জিনিস আমি দিদির সাথে সহমত, রাজ্য পুলিশ অনেকভাবে ডাইলিউট করে, কুইক রেসপন্স টিমকে মিসলিড করে, এগুলো করেছে, বালুরঘাটেও করেছে, এটা ফ্যাক্ট। বিষয়টা হচ্ছে মালদা উত্তর আমাদের ছিল, আমাদের থাকছে, কোনো সমস্যা কিছু নেই। মালদা দক্ষিণও আমাদের আসছে, মালদা দক্ষিণ যে আসছে তার প্রমাণ পাওয়া গেছে আগে। আমি যদি আপনার সময় বলিনি, আর এটা কে পাচ্ছে না, 4 তারিখ প্রমাণ হবে। আমি আমার আশা তো করতেই পারি, মালদা দক্ষিণ আমাদের আসছে। মুর্শিদাবাদ লোকসভা আমরা সাংগঠনিকভাবে দুর্বল ছিলাম, কিন্তু 2014 থেকে ক্রমাগত আমরা প্রতিটা নির্বাচনে মুর্শিদাবাদের লোকসভায় আমরা ভোট বাড়িয়েছি এবং এবারও বাড়াবো এবং শক্তিশালী একটা ফাইট দেবো। জঙ্গিপুর এমন একটা আসন যেটা যে কোনো একটা চমক এই ইলেকশনে, এই 4th ফেজ ইলেকশনে কিন্তু জঙ্গিপুর একটা চমক হয়ে যেত। না, এখানে আমার প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন, যে এই যে ধনঞ্জয় ঘোষ বিজেপি প্রার্থী, তিনি কি করে বলেন শীতলকুচিতে যেমনটা ঘটেছিল সেন্ট্রাল ফোর্সের কাছে, সেটাও তিনি মানে সেন্ট্রাল ফোর্স চাইলে সেটা ঘটাতে পারেন? এইটা কি গ্রহণযোগ্য ঘটনা? একটা কথা বলি, এই ধরে নিন এই আগের ফেজে বালুরঘাট, এই ফেজে ধরে নিন ধনঞ্জয় ঘোষ বা ইভেন সিপিএম এর মোহাম্মদ সেলিমের সাথেও যে ঘটনাটা ঘটেছে, তৃণমূলের লোকাল নেতারা কি ভেবে নিয়েছে যে বুথগুলো ওদের হচ্ছে গিয়ে পৈতৃক সম্পত্তি? কোন ক্যান্ডিডেট প্রতিবারই হেরে যাবেন আর কান্নাকাটি করবেন, অনুষ্ঠান শেষ করতে হবে আর কান্নাকাটি করবেন না। ধনঞ্জয় ঘোষ যে বক্তব্য রাখছেন, শীতলকুচির মতন ঘটনা ঘটতে পারে, সেন্ট্রাল সেটা করতে পারে, এই বক্তব্য কি মেনে নেওয়া যায়? তৃণমূল যদি কয়েনের এপিট হয়, কয়েনের ওপিটটা তো বিজেপি। দুটো দলই দুর্নীতি এবং সন্ত্রাসে নিমজ্জিত, সুতরাং এটা অবিশ্বাস্য কিছু নয়। তাদের মত তাদের বলতেই পারে। আমরা একেবারেই সমর্থন করি না এই ধরনের বক্তব্য। আবার 2 দিন পরে তৃণমূলে হয়তো যেতে পারেন, বলা যায় না কিছু। দুদলই সন্ত্রাস, এবং সন্ত্রাস শুধু নয়, দুর্নীতি এবং সন্ত্রাস সমর্থন করি না। আমরা পরিষ্কার বলছি, আমরা সমর্থন করি না। বৈষ্ণবদা কতটা আশাবাদী? এক লাইনে আমরা জিতছি,
আমরা অনেক বেশি বাঙালি প্রতিনিধিকে পাঠাচ্ছি, বাংলার পক্ষ থেকে প্রতিনিধি যাচ্ছে ইউসুফ পাঠান। এবার, কিন্তু ওদের অবস্থা খুব খারাপ। এবার বিজেপির অবস্থা খুব আজকে খারাপ। আমাদের সময় নেই। তীর্থঙ্কর দা, বৈশ্বনাথ দা, সুস্মিতা দি এবং স্নেহায়ন, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হবে, তবে যেতে যেতে একটাই আশার কথা রাখবো, যেমন সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে চাকরি আপাতত বাতিল হচ্ছে না, আমরা চাইবো যারা যোগ্য তাদের চাকরি যেন সত্যি থাকুক, বাতিল যেন না হয়, এবং যেভাবে এই তৃতীয় দফা পর্যন্ত যেভাবে রাজ্যে ভোট হয়েছে একেবারে শেষ দফা পর্যন্ত যেন এরকম পরিবেশেই ভোট হয়, বা এর থেকে আরো যতটা শান্তিপূর্ণভাবে করা যায় সেই চেষ্টাই যেন হয় সমগ্র স্তর থেকে সমস্ত রাজনৈতিক দল এবং যারা রয়েছেন প্রশাসন, সেন্ট্রাল ফোর্স, প্রত্যেকের কাছেই এই অনুরোধ রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করব। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।